ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আয়েশা বেগম আপনাদের শুভকামনা জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনির উচ্চারণের উপরে পাঠদান করব। তো তার আগের ক্লাসে আমি কি পড়িয়েছিলাম মনে আছে তো? ধ্বনির যে বাকযন্ত্রের বিভিন্ন স্থানে যেই সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করা হয় সেগুলির বিভিন্ন নামকরণ আছে। শ্রেণীভেদে বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে। যেমন তার আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম জীবের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর যে শ্রেণীবিভাগ সেটি আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো আজকে আমি পড়াবো জীবের উচ্চতা অনুযায়ী। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা নোট করবে এবং ক্লাসে মনোযোগ দিবে আমি আশা করছি। এবং এই যে খুব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা ভালোভাবে ফলো করবে, কখনোই ক্লাস তোমরা মিস করবে না। তো আমি এখন শুরু করছি আমার ক্লাস। আজকে আমি পাঠদান করব জীবের উচ্চতা অনুযায়ী। জীব কি? একটি বাকযন্ত্র। তো জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোর যে শ্রেণীবিভাগ। কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করার সময় জীবের অবস্থানটা একটু উপরে থাকে, আবার কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের যে বাকযন্ত্রের অন্যতম অঙ্গ জীব সেটি একটু নিচে নেমে আসে। কোনোটা উচ্চারণের সময় জিহ্বা একেবারে নিচে নেমে যায়। তো এগুলোও হয়তো তোমরা খালি চোখে দেখবে না, এগুলি মেশিন দ্বারা পরীক্ষিত। হ্যাঁ, তো এই যে আমাদের বর্ণগুলো, বাংলা ভাষার যে বর্ণমালায় এত এত বর্ণ, সব বর্ণগুলো কোথায় কিভাবে কোন অবস্থায় উচ্চারিত হয় সেই অনুযায়ী নানান শ্রেণী বিভাগ আছে। আজকে আমরা কি পড়ছি? আমরা আজকে পড়ছি জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোর শ্রেণীবিভাগ। বোর্ডে খেয়াল করো, তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। জীবের উচ্চতা অনুযায়ী 4 রকমের স্বরধ্বনি আছে। উচ্চ স্বরধ্বনি, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জীবের অবস্থাটা কোথায় থাকবে? উচ্চতাটা উপরে থাকবে, জিভটা আমাদের একটু উপরে থাকবে। কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিভ আমাদের উপরে থাকবে? হ্রস্ব ই, হ্রস্ব উ। ই, উ, এই দুটি ধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভ উপরের দিকে থাকবে। তারপর হচ্ছে নিম্ন স্বরধ্বনি। নিম্ন যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভ নিচে থাকবে, নিচে অবস্থান করবে, তাকে বলে নিম্ন স্বরধ্বনি। স্বরেয়া এ দুটো উচ্চারণের সময় আমাদের জিভের উচ্চতাটা থাকে নিচে। দেখো, স্বরেয়া এই দুটি নাম হচ্ছে নিম্ন স্বরধ্বনি। আমি যদি বলি সব জীবের উচ্চতা অনুযায়ী স্বরেয়া এই ধ্বনি দুটোর নাম কি নাম হবে? নাম হচ্ছে নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি। তারপরে দেখো 3 নম্বরটা কি? উচ্চ মধ্য স্বরধ্বনি। জিভটা একেবারে নিচে থাকবে না, আবার একেবারে উপরে থাকবে না, জিভটা নিচের থেকে একটু উপরে থাকবে। জিভটা কোথায় থাকবে? একটু উপরে থাকবে, একেবারে নিচেও থাকবে না, উপরেও থাকবে না। এই অবস্থায় আমরা যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলো হচ্ছে উচ্চ মধ্যম, মানে মধ্যম পর্যায়ের উঁচুতে জিভ থাকবে। সেই ধ্বনি দুটো কি? এ, ও। এই দুটো ধ্বনি আমরা উচ্চারণের সময় আমাদের জিভের অবস্থানটা উচ্চ
মধ্য। তো এখানে তোমাদের একটা বিভ্রান্তি হতে পারে যে এখানেও এ আছে, এখানেও এ আছে। এ ধ্বনিটা দু অবস্থায় উচ্চারিত হচ্ছে, জীবের দুই উচ্চতার অবস্থান থেকেই উচ্চারিত হচ্ছে। তো এটি তোমাদের আশা করে তোমরা নোট করছো, যা শুনছো যা দেখছো সাথে সাথে লিখবে। উচ্চ মধ্য হচ্ছে এ ও। তারপর হচ্ছে নিম্ন মধ্য। নিম্ন মধ্য হচ্ছে এই দুইটার মাঝামাঝি। নিম্ন এবং উচ্চ মধ্য এই দুটো অবস্থানের মাঝামাঝি জিহ্বাটা থাকবে। একটু জটিল জটিল মনে হচ্ছে, তাই না? একটু ভালো করে মনোযোগ দাও, বারবার পড়ো, বারবার বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা বুঝবে। নিম্ন মধ্য হচ্ছে এই নিম্ন এবং উচ্চের মাঝামাঝি জায়গায়। সেটি হচ্ছে কোনটি? এ। এই ধ্বনিটির উচ্চারণ কি? এ। আমরা যখন লিখি বেলা, বেলা, খেলা, তখন দেখো এই যে বয়ের সাথে তোমরা দেখতে পাচ্ছ বয়ের সাথে একটা একার আছে, তাই না? বয়ের সাথে একার যুক্ত হয়েছে। আসলে উচ্চারণটা একটু খেয়াল করো। আমরা বলি বেলা, খেলা, উচ্চারণ করি। এটি কিন্তু শুধু এরকম না। আমরা যদি বলি শেষ, শেষ, সেখানে কিন্তু এটা, হ্যাঁ, সেখানে স যোগ শেষ, শয়ের সাথে একার, শেষ, শেষ, সে এক এ। আবার যখন বলি বেলা, বেলা, আমরা তখন আমাদের বাকযন্ত্রটাকে, মুখ ভিতরটাকে একটু প্রশস্ত করে ফেলি। বেলা, শেষ, বেলা, দুটোর উচ্চারণ কিন্তু আলাদা আছে, দেখতে একই রকম মনে হচ্ছে। তাহলে এখানে দেখো খেলা, খেলা, বেলা, এগুলা কিন্তু এই ধ্বনিটা নাই। এখানে আছে খ যোগ এই রকম। এটা কিন্তু একার নয়, এর সংক্ষিপ্ত রূপ নয়। এটা হচ্ছে এই ধ্বনিটা, এইটা এ, ওইটা হচ্ছে এ, ওইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, কিন্তু দেখতে একই রকম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করে বুঝতে পেরেছ, একদম পরিষ্কার। এটা হচ্ছে এ, যেটা আমরা একটু দ্রুত এবং একটু চেপে উচ্চারণ করি, আর যেটা একটু প্রশস্তভাবে উচ্চারণ করি সেটি হচ্ছে এই ধ্বনিটা। আচ্ছা, জিহ্বের উচ্চতা অনুযায়ী এই ধ্বনিটার নাম কি? এই ধ্বনিটার নাম হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে এ ধ্বনিটার নাম কি জিহ্বের উচ্চতা অনুযায়ী, তাহলে তার উত্তর কি হবে? জিহ্বের উচ্চতা অনুযায়ী এ ধ্বনিটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি। ও, এই দুটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। এখানেও তোমাদের বিভ্রান্ত থাকতে পারে, বিভ্রান্তি হতে পারে। ও দুই জায়গায়, এই দুটো পর্যায়ে ও এর উচ্চারণ করা সম্ভব বলে এ দুটো জায়গায় ওটা আছে। তারপর শিক্ষার্থীরা, আশা করে তোমরা বুঝতে পেরেছ জিহ্বের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোর শ্রেণীবিভাগ চারটি: উচ্চ স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, উচ্চমধ্য স্বরধ্বনি, নিম্নমধ্য স্বরধ্বনি। আর উদাহরণ তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমরা আসব ঠোঁটের অবস্থান
অনুযায়ী। আমরা কোনো কোনো বর্ণ উচ্চারণ করার সময় ঠোঁটটা একটু গোলাকৃত করে ফেলি, যেমন উ উ উচ্চারণ করার সময় দেখো তোমরা নিজেরা দেখো, চেষ্টা করে দেখতে পারো, দেখলেই বুঝবে উ উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা গোল হয়ে যায়, অ উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা গোল হয় না। তাইলে ঠোঁটের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোর শ্রেণীবিভাগ আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে গোলাকৃত, গোলাকৃত, অগোলাকৃত। ঠোঁটের অবস্থান যদি গোল হয়ে যায় সেটা হবে গোলাকৃত। সেই স্বরধ্বনি কোনগুলো? অ অ আমি যদি খালি অ বলি সেক্ষেত্রে বোঝা যাবে না। আমি যদি কোনো অতুল অতুল আমি কিন্তু অটার উচ্চারণ করেছি একটু গোলাকৃত করে। ও এবং উ এই তিনটি স্বরধ্বনি হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি। কিসের অবস্থা অনুযায়ী? ঠোঁটের অবস্থা অনুযায়ী। আমরা এর আগে কি পেয়েছি শিক্ষার্থীবৃন্দ? আশা করি মনে আছে তোমাদের। অবস্থা অনুযায়ী, জীবের অবস্থা অনুযায়ী। তারপর আমরা পেয়েছি জীবের উচ্চতা অনুযায়ী। আর এখন আমরা পড়ছি ঠোঁটের অবস্থা অনুযায়ী। তো ঠোঁটের অবস্থা অনুযায়ী গোলাকৃত এই তিনটি। অগোলাকৃত যে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোল হয় না, অগোলাকৃত, সেগুলো কোনগুলো? ই, এ, এ। এগুলো উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হবে না, অগোলাকৃত। একেবারেই কঠিন নয়, তোমাদের ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। প্রথমবার মনে হচ্ছে একটু কঠিন, আবার পড়ো, সহজ হয়ে যাবে। এবং যতবারই পড়ো মনোযোগ দিয়ে পড়তে হবে। মনোযোগ না দিলে কখনোই পড়া সহজ মনে হয় না। যতক্ষণ পড়ো ততক্ষণ পড়ায় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, তবেই পড়াটা সহজ মনে হবে। তো এই হচ্ছে জীবের উচ্চতা অনুযায়ী এগুলোর নাম, এবং প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখতে হবে। যদি প্রশ্ন হয় জীবের উচ্চতা অনুযায়ী ই ধ্বনিটার নাম কি? ই ধ্বনিটার নাম কি? কি নাম? উচ্চ স্বরধ্বনি। জীবের অবস্থা অনুযায়ী ও ধ্বনিটার নাম কি? উচ্চ মধ্য স্বরধ্বনি। প্রত্যেকটার নাম আছে, তোমাদের যেমন নাম আছে, নাম দিয়ে তোমাদেরকে আমরা চিহ্নিত করি, কার নাম কি সেভাবে আমরা চিনি। তো এই যে বাংলা ভাষার যে বর্ণমালায় 50টি বর্ণ আছে, প্রত্যেকটিরই কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী, বাকযন্ত্রের অবস্থান অনুযায়ী নামকরণ আছে। আমরা দেখেছি ঠোঁটের অবস্থান অনুযায়ী দু রকম, গোলাকৃতি এবং অগোলাকৃতি। তো বারবার পড়বে, মোটেই কঠিন মনে হবে না, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। তারপর দেখো স্বরধ্বনিগুলো তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো। হ্রস্ব এবং দীর্ঘ। হ্রস্ব কথার অর্থ কি? হ্রস্ব কথার অর্থ হচ্ছে ছোট, আর দীর্ঘ কথার অর্থ হচ্ছে দীর্ঘ, বড়। কোনো কোনো ধ্বনি স্বরধ্বনি উচ্চারণের সময় আমরা আমরা যে বাতাস দিয়ে কথা বলি, বাকযন্ত্রের মাধ্যমে সেই বাতাস দিয়ে আমরা শব্দকে বাকযন্ত্রের নানান অবস্থান অনুযায়ী আমরা স্বর তৈরি করি। তো কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় আমরা অল্প চাপ দেই, অল্প সময় নেই। আবার কোনো ধ্বনি উচ্চারণের সময় আমরা বাতাসের চাপটা বেশি থাকে এবং আমাদের সময়টা একটু বেশি লাগে। অ হ্রস্ব, আ দীর্ঘ, ইর মধ্যে দুইটা আছে। হ্যাঁ, তাহলে হ্রস্ব কোনগুলো? অ, ই, প্রত্যেকটা দীর্ঘ রূপ আছে। এ, এগুলো হচ্ছে হ্রস্ব। ও হ্রস্ব।
দীর্ঘ কোনগুলো? আ, আ, দীর্ঘ ই, এটার নামই হচ্ছে দীর্ঘ ই। ওই, ও, এগুলো হচ্ছে দীর্ঘ। এগুলো হচ্ছে কি? রস্ব, রস্ব স্বর। আর এটা হচ্ছে দীর্ঘ স্বর। পূর্ববর্তী ক্লাসেও তোমরা এগুলো পড়েছ। তাহলে রস্ব স্বর এবং দীর্ঘস্বর তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছ। তো আমি আজকে তোমাদের পাঠটাকে আর দীর্ঘায়িত করব না। ঠিক যতখানি আমি পাঠ দিয়েছি, যেহেতু বিষয়টি তোমাদের কাছে নতুন এবং কঠিন মনে হতে পারে, যদিও কঠিন নয় শিক্ষার্থীবৃন্দ, তো এই জন্য আমি আজকে অল্প পাঠ দেব। এই অল্প পাঠটিকেই তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে আমি আশা করছি। তাহলে তোমাদের মোটেই কষ্ট হবে না। তোমরা কখনোই পড়া জমিয়ে রাখবে না। যে দিনকার যে পাঠ সেটিকে তোমরা অনুসরণ করো, ফলো করো, তোমরা শিখে নাও। তাহলে তোমাদের পরবর্তী ক্লাসের পড়া তোমাদের কাছে কঠিন মনে হবে না। তো আজকে আমি এই ছোট্ট পাঠটি তোমাদের দিচ্ছি, আশা করছি তোমাদের কঠিন মনে হবে না। আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার বলছি, দেখো। স্বরধ্বনির উচ্চারণ জীবের অবস্থা অনুযায়ী 3 রকম 4 রকম। উচ্চ, উচ্চ হচ্ছে ই, উ। নিম্ন আ, আটা উচ্চারণের সময় জিহ্বাটা নিচে থাকে। উচ্চ মধ্য এ ও, নিম্ন মধ্য আরও নিচে। নিম্ন মধ্য এই দুইটার একদম নিচেও না, উচ্চ মধ্যের থেকে একটু নিচে, এই দুইটার মাঝামাঝি নিম্ন মধ্য এ ও। তারপর হচ্ছে ঠোঁটের অবস্থা অনুযায়ী 2 রকম, গোলাকৃত, অগোলাকৃত। গোলাকৃত হচ্ছে অ, ও, উ, ঠোঁটটাকে আমরা গোল করে ফেলি। অগোলাকৃত হচ্ছে ই, এ, এ। নিজেরাই উচ্চারণ করে দেখো তোমাদের ঠোঁটের অবস্থানটা কেমন থাকে। কোনোটা উচ্চারণের সময় গোল হবে, গোলাকৃত, আবার যেগুলো উচ্চারণের সময় গোল হবে না সেগুলো হচ্ছে অগোলাকৃত। আর আজকে আমরা আরেকটা বিষয় পড়েছি, সেটি হচ্ছে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। সেটি তো খুব খুব সহজ, বহুবার তোমরা পড়েছ হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। এই হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে যে আমরা স্বরধ্বনিগুলি উচ্চারণ করি, বাকযন্ত্রের অবস্থা অনুযায়ী উচ্চারণ নাম, উচ্চারণ পদ্ধতি এবং পদ্ধতি অনুযায়ী নামকরণ। প্রত্যেকটা স্বরধ্বনির তোমরা নাম পেয়ে গেছ, কাকে কোন নামে ডাকতে হবে, এই স্বরধ্বনিগুলোর কোনটার কি নাম এবং নামকরণ করা হয়েছে কি অনুসারে, এটুকুই আজকের পাঠ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের ভালোই সময় কাটছে, পর্যাপ্ত সময় পাচ্ছ। এই সময়টাকে তোমরা সদ্ব্যবহার করবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খুব সুন্দরভাবে বছরের শুরুতেই তোমরা পাঠে মনোনিবেশ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখানে আমার পাঠ সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।